নির্জন সমুদ্র সৈকত, দক্ষিণ পুরুষোত্তম বিচ। দীঘা বা মন্দারমণির কোলাহল থেকে 2-1 দিনের জন্য সময় কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন এই পুরুষোত্তম বিচ। এই এপিসোডে থাকছে দক্ষিণ পুরুষোত্তম বিচ ভ্রমণের সম্পূর্ণ তথ্য। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে দীঘাগামী যে কোনো বাসে চলে আসুন চাউলখোলা। যারা ট্রেনে আসতে চান তারা হাওড়া স্টেশন থেকে দীঘাগামী যে কোনো ট্রেনে এসে কাঁথি নেমে যেতে পারেন। সেখান থেকে অটো বা টোটো করে চলে আসতে পারেন দক্ষিণ পুরুষোত্তম বিচ। আমরা বাসে এসে নেমেছিলাম চাউলখোলা বাস স্ট্যান্ডে। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে একটা অটো রিজার্ভ করে নিলাম। ভাড়া নিল 200 টাকা। 8 ঘন্টা মতো লাগবে। এখান থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা। অটো একদম রামকৃষ্ণ মিশন যে আশ্রমটা আছে, যেখানে আমরা থাকবো আর কি, সেখানেই নামিয়ে দেব। রাস্তার দুপাশে সবুজের হাতছানি আর সমুদ্র তরঙ্গ দেখতে দেখতে পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশন আশ্রমে। চলুন রামকৃষ্ণ মিশনটা সংক্ষেপে একটু ঘুরিয়ে দেখায়। এইটাতে সিঁড়ি, পরে থাকার রুম আছে। আর এইটা হচ্ছে খাবার ঘর। এখানে বেসিন। রান্নাঘর থেকে এসে এই সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পর এখানেও একটা বেশ সুন্দর বসার জায়গা। এদিকে পরপর রুম আছে। 17 নম্বর রুম, সম্ভবত এটাই আমাদের রুম। 15 নম্বর রুম। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ট্রিপল বেড, পায়খানা, বাথরুম, বেসিন, আলনা, ফ্যান সব আছে। এই রুমটাও 16 নম্বর রুম। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ট্রিপল বেড, পায়খানা, বাথরুম। আমাদের রুম হচ্ছে 17 নম্বর রুম, ডবল বেড রুম। এই হচ্ছে বেড। একটা বেসিন আছে। এদিকে আলনা একটা দেওয়া আছে। এদিকে একটা উইন্ডো। এখানে টেবিল, চেয়ার আছে, একটা ঝড় ফ্যান। আর এই হচ্ছে আমাদের বেড। এই রুমে আমাদের থাকতে দিয়েছে। এখানে থাকা খাওয়া নিয়ে পার হেড 600 টাকা পার ডে। না, কি বলছিস? আসলে এখানে ভিড় টাওয়ার না, কাউকে চিনে পাচ্ছি না, কেটে যাচ্ছে, খেতে বসেছি। আমরা এখন আছি দক্ষিণ পুরুষোত্তম বিচ। এটা মন্দারমণিরই মধ্যে পড়ছে, তবে মন্দারমণির যে আসল সি বিচ
সেটা এখান থেকে প্রায় 4 কিলোমিটার। আমরা এই 4 কিলোমিটার হেঁটেই ওই আসল বিচের ওখানে যাব, একদম বিচ বরাবর। আর এই বিচটাকে অনেকে লাল কাঁকড়া বিচও বলে। খুব সুন্দর, অনেকটা বিচ, অনেকটা দীর্ঘ বিচ। বিচ বরাবর অনেক কটা রিসর্ট তৈরি হচ্ছে, বেশ অনেকটা জায়গা নিয়ে রিসর্টগুলো তৈরি হচ্ছে। তবে মন্দারমণির মতো এখনও গড়ে ওঠেনি জায়গাটা। তবে 2-5 বছরের মধ্যে এটা মন্দারমণির সঙ্গে একদম একসঙ্গেই হয়ে যাবে, যেটা মনে হচ্ছে আমার। তবে দক্ষিণ পুরুষোত্তম বিচই বলুন আর লাল কাঁকড়া বিচই বলুন, মানুষজন কিন্তু এখানে খুব কম। সকালবেলায় যখন স্নান করতে এসেছিলাম তখন আমরা 5 জন মতো ছিলাম। এখনও মানুষজন কিন্তু নেই, একদমই নির্জন বিচ, ভার্জিন বিচ। ঢেউ আছে, বকখালি টকখালি থেকে বেশি ঢেউ আছে। ভালো জায়গাটা, মানে পরিবার বন্ধুবান্ধব নিয়ে এসে এখানে 1-2 দিন কাটানোই যায় আর কি। আবার এই রিসর্টগুলোতে পিকনিকের ব্যবস্থাও আছে। সামনে রিসর্ট আছে, দেখাচ্ছি আপনাদের। ওই যে সামনে ওইগুলো সব রিসর্ট। ওর ফুটেজগুলো নিয়েছি, আমি দিয়ে দেবো আমার চ্যানেলে। ঝাউবন আছে, হ্যাঁ। এখানে স্থানীয় ছেলেরা বিচের উপরেই ক্রিকেট খেলছে। আর ওই দিকে সব বিভিন্ন রিসর্ট, ঝাউবন সব আছে। বিকেলবেলায় 2 দম্পতি মাছ ধরছে বড় একটা জাল নিয়ে। এখানে মেয়েটা দাঁড়িয়ে আছে, আর ওই যে দূরে ছেলেটা জালের আর একটা মাছ, আর একটা মাথা ধরে আছে। সমুদ্রের একদম ধারে রিসর্ট। এরকম বহু রিসর্ট আছে মন্দারমণি অবধি। সামনে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। ও, কি ভিতরে গিয়েছিলেন না এখান থেকে ধরলেন জাল দিয়ে? ও, চিংড়ি, চিংড়ি, চিংড়ি মাছ। হ্যাঁ, বুড়ো চিংড়ি, হ্যাঁ নিয়ে গেল ওইদিকে। যে পার বরাবর এই একটা, আর এই একটা, আর ওই একটা, এই 3টে আমাদের পিছু নিয়েছে। 3টে। আমরা দাঁড়ালে ওরা দাঁড়াচ্ছে, আমরা যেতে শুরু করলে ওরাও যেতে শুরু করছে। কত ট্রলার মাছ ধরার বড় তো, কত ট্রলার ওরা মাছ ধরে আসছে। ওটা কত ট্রলার সব ভিতরে গিয়েছিল। ওই একটা ট্রলার আসছে মাছ ধরে, তো চলে এসছে। ভালো ঢেউ, অবাক্য শব্দ হচ্ছে, বুঝেছ? আছে বকখালিতে খারাপ না কিন্তু, জানো। নোঙর পাতা আছে, ছোট ছোট নৌকাগুলো। এই ঢেউ চলে আসছে।
ঢেউয়ের তালে তালে নৌকাগুলোও চলে আসছে, কত ছোট ছোট নৌকা। ওই যে দাঁড়িয়ে আছে মন্দিরা। এখানে সব মাছ বাছাবাছি হচ্ছে। বিভিন্ন প্রজাতির মাছ। এগুলো ডাবড়ি বলে, লম্বা লম্বা গুলো সাদাগুলো পিঠা বলে, আর ওগুলো হচ্ছে চিংড়ি, আর ওইটা লোটে মাছ। এইটা নোটে না? এটা হ্যাঁ, এটা নোটে। দূরে দেখা যাচ্ছে এটা মন্দারমণির মাছের আড়ত আর কি, ফিশিং হারবার। এটা মাছ নিয়ে যাচ্ছে। এখানে সব পচা পচা মাছ, কাঁকড়া সব পড়ে আছে। কত মাছ, পচা পচা মাছ। পুরুষোত্তম বীচ থেকে আমরা চলে এলাম মন্দারমণিতে। বীচ বরাবর বলছিলাম 3.5-4 কিলোমিটার। বীচ বরাবর অতটা রাস্তা হবে না, ওই 2 কিলোমিটার হায়েস্ট, 2 কিলোমিটার রাস্তাই হবে পুরুষোত্তম বীচ থেকে মন্দারমণি অবধি। চলুন এবার মন্দারমণির বাজারটা ঘুরে দেখি। চলো। জানি না দীঘা থেকে এসেছি কিনা। এসো এদিকটা। সন্ধ্যের পর মন্দারমণি থেকে 50 টাকায় একটা টোটো ভাড়া করে চলে এলাম আশ্রমে। আশ্রমে তখন প্রেয়ার শুরু হয়ে গিয়েছে। এখন বাজে সকাল 5:20। সমুদ্রে গিয়ে সানরাইজ দেখব বলে উঠে চলে এলাম। এখান থেকেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, চারিদিক নিস্তব্ধ, কেউ কোথাও নেই। আর ঝাউ গাছের জন্য ইয়ে থেকে দেখা যাচ্ছে না সমুদ্র। এইবার দেখা যাচ্ছে, দেখায় আপনাদের। হ্যাঁ, চলে এসছে কতজন। দাঁড়াও দাঁড়াও, যেও না। এই যে সব লাল কাঁকড়া। এই যে সব লাল কাঁকড়া। আমাদের আগেই চলে এসেছে অনেকে।
এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে, তবে এই পারবে। হ্যাঁ, তোমার পায়ের কাছেও বেরোচ্ছে। ও তো মেঘলা কুয়াশার ফাঁক দিয়ে সূর্য দেখা দিয়েছে। সমুদ্রের জলের রং আস্তে আস্তে সোনালি হতে যাচ্ছে। দক্ষিণ পুরুষোত্তম বীচ থেকে বেরিয়ে যাচ্ছি। এবার এখন যাচ্ছি দীঘাতে, একদম মেরিন ড্রাইভ রোড বরাবর তাজপুর, শঙ্করপুর, মোহনা হয়ে চলে যাবো দীঘা। সামনে তো মন্দারমণি আছেই। ওইটা হচ্ছে দীঘার মেন রাস্তা। ওই রাস্তা দিয়ে এদিক দিয়ে এসে এই হচ্ছে দীঘার মন্দিরের 6 নম্বর গেট। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। মন্দির দেখার পর বাইরে এলাম। বাইরে এসেই দেখলাম যে একটা বাস যাচ্ছে, কলকাতার এসি বাস। সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। 9টার সময় চেপেছি, হচ্ছে তো 2টোর মধ্যে কলকাতা ঢুকিয়ে দেবে। দেখি কোথায় যায়, পৌঁছাই, তারপরে আবার সেই বড় যাওয়া সেই করে। এটাই ছিল দক্ষিণ পুরুষোত্তম বীচ ভ্রমণের রিভিউ। যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন সকলে।